জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আর আপনাদের সঙ্গে আছি আমি সিউল আহমেদ। কলকাতার উপদূতাবাসের পর এবার আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুর চালিয়েছে একটি সংগঠন। সোমবার আন্দোলনকারীরা অফিসের সামনে বাংলাদেশের জাতীয় পতাকা আগুনে পুড়িয়ে দেন। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে যায় দেশটির পুলিশ ও নিরাপত্তা বাহিনী। বিক্ষোভকারীরা অবিলম্বে চিন্ময় দাসের মুক্তি দাবি করেন। সহিংস বিক্ষোভকারীরা বলেন, বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত না হলে সামনে আরও বৃহত্তর আন্দোলন হবে। এদিকে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভাঙচুরের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভারতকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ। আর এ নিয়ে গভীর দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার সন্ধ্যায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, আগরতলার বর্বরচিত হামলা 28 নভেম্বর কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের হামলারই ধারাবাহিকতা। দূতাবাসগুলোতে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সেই দেশের সরকারের মনে করিয়ে দিয়ে এতে বলা হয়, এই ঘটনা ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন। এছাড়া জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানায় ঢাকা। অন্যদিকে এক বিবৃতিতে নয়াদিল্লি জানায়, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রত্যাশিত নয়। কূটনৈতিক ও সরকারি স্থাপনা কোনো হামলার লক্ষ্যবস্তু হওয়া উচিত না। ভারতের সরকার নয়াদিল্লি সহ অন্যান্য স্থানে বাংলাদেশ হাইকমিশন এবং সেখানকার কর্মকর্তাদের নিরাপত্তা দিতে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে। শান্তিরক্ষী পাঠানো নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, এই বক্তব্যের মধ্য দিয়ে ভারতীয় রাজনৈতিক নেতৃবৃন্দের বাংলাদেশের প্রতি দৃষ্টিভঙ্গি কিছুটা হলেও প্রকাশিত হয়েছে। অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য প্রত্যাহারের আহ্বানও জানান তিনি। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা যে চুক্তি করেছেন বাংলাদেশে শান্তি বাহিনী প্রেরণের, এটা সম্পূর্ণভাবে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি একটি হুমকি স্বরূপ। এবং আমরা মনে করি এই বক্তব্যের মধ্য দিয়ে ভারতের নেতৃবর্গের যে দৃষ্টিভঙ্গি তা কিছুটা হলেও প্রকাশিত হয়েছে। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ হওয়ার, বিপন্ন হওয়ার যে অলীক কাহিনী ভারতের মিডিয়াগুলোতে প্রকাশিত হচ্ছে, তা কোনো মতেই গ্রহণযোগ্য নয়। এদিকে এ ঘটনার প্রতিবাদে সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন ছাত্র সংগঠন। বিক্ষোভ মিছিল থেকে দাবি ওঠে, এমন ন্যাক্কারজনক ঘটনার জন্য ক্ষমা চেতে হবে ভারতকে। এ সময় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, প্রতিবেশী দেশ হিসাবে কূটনৈতিক সম্পর্ক অবশ্যই থাকবে, তবে নিজেদের স্বার্থ বিলিয়ে নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হয় ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ। মিছিলটি শেষ হয় রাজু ভাস্কর্যে এসে। মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, কোনো দেশের হাই কমিশনে হামলা ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ আরও কয়েকটি সংগঠন বিক্ষোভ মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়। চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নগরীর 16 শহর রেল স্টেশন এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশের সহকারী হাইকমিশনার কার্যালয়ে নিরাপত্তা দিতে ভারত সরকার ব্যর্থ হয় নিন্দা জানানো হয়। সমাবেশে বক্তারা বলেন, ভারতীয় দাসত্ব আর মেনে নেওয়া হবে না। ফ্যাসিস্ট সরকার দিল্লির গোলামি করলেও 5 আগস্ট পরবর্তী ছাত্র জনতার সরকার চলবে ঢাকার সিদ্ধান্তে। দেশ, মাতৃভূমি, জাতীয় পতাকা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ হবে না বলেও সাফ জানিয়ে দেন ছাত্রনেতারা। তারা হুঁশিয়ারি করে বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল রাষ্ট্র প্রমাণে ভারতের ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল 16 শহর স্টেশন এলাকা থেকে শুরু হয়ে এলজিইডি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। আগরতলায় সহকারী হাইকমিশনে হামলাকে বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। সোমবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভারতের উগ্র হিন্দুত্ববাদী অনেক নেতা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে অনধিকার চর্চা করছে। ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাটিক জোন অনুযায়ী সেগুলো আমাদের রাষ্ট্রের স্বীকৃতি অংশ। সেই জায়গাতে হামলা, নিপীড়ন চালানো আমরা মনে করি বাংলাদেশের সার্বভৌমত্ব যে জনগণ এবং রাষ্ট্র রয়েছে তার উপরে সরাসরি আঘাত। এই জন্য আমরা প্রতিবেশী দেশ
প্রতিবেশী যে উগ্রবাদী হিন্দুত্ব সংগঠনগুলো রয়েছে, রাজনীতিবৃন্দ রয়েছেন, শুভেন্দু রয়েছেন, মমতা রয়েছেন, সকলকে আমরা আহ্বান জানাবো বাংলাদেশের ইন্টারনাল বিষয়ে আপনারা অনধিকার চর্চা করবেন না। বাংলাদেশের মানুষকে যদি অনধিকার চর্চায় আপনারা ঠেলে দেন, হয়তোবা বাংলাদেশের যে দক্ষিণ এশিয়ার মধ্যে শান্তিপূর্ণভাবে একটি বর্তমান ব্যবস্থা রয়েছে, সেই বর্তমান ব্যবস্থা ভেঙে পড়তে পারে। বিদেশি মিশন প্রধানদের কাছে ঢাকার স্পষ্ট বার্তা দিয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, কোনো সাম্প্রদায়িক বিশৃঙ্খলা বরদাস্ত করবে না সরকার। জানান, কেবল ভারতীয় মিডিয়া নয়, বাংলাদেশের বিরুদ্ধে বৈশ্বিক প্রোপাগান্ডা চালাচ্ছে কিছু প্রতিষ্ঠান। সাম্প্রদায়িক ইস্যুতে দেশের বর্তমান পরিস্থিতি ও সরকারের অবস্থান তুলে ধরতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের ব্রিফ করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকার সাফল্য দেখিয়েছে বলে কূটনীতিকদের জানান পররাষ্ট্র উপদেষ্টা। ব্রিফিংয়ে ভারতের প্রতিনিধিও ছিল বলে জানান তৌহিদ হোসেন। বাংলাদেশ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য করেছেন তা রাজনৈতিক বলেই মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা। এই সরকার কোনো ধরনের কোনো সাম্প্রদায়িক যে কার্যকলাপ সেটাকে বরদাস্ত করবে না, এবং সেটা হিন্দু বলে কথা নয়, মুসলিম বলে কথা নয়, আমরা সবাইকে সমান চোখে দেখব এবং এই মেসেজটা আমরা সবাইকে দিতে চাই, পার্টিকুলার কোনো একটা অংশকে না, সবাইকে এই মেসেজটা দিতে চেয়েছি। এবং এটাও আমরা বলেছি যে এ ব্যাপারে আইন তার গতিতে চলবে এবং সেখানে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে অবশ্যই সেটাকে শক্ত হাতে দমন করা হবে। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ককে পুনর্জীবিত করা গেলে পুরো অঞ্চলের মানুষ লাভবান হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এজন্য সার্ক সচিবালয়কে আরও নিবিড়ভাবে কাজ করার আহ্বান জানান তিনি। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সার্কের মহাসচিব গোলাম সারোয়ার সাক্ষাৎ করতে গেলে ডক্টর ইউনুস একথা বলেন। এ সময় সার্কের মহাসচিবকে বাংলাদেশ, ভারত ও ভুটানের মতো প্রতিবেশী দেশগুলোতে নেপালের জলবিদ্যুৎ রপ্তানির মতো বহুপাক্ষিক বিষয়ে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি জানুয়ারিতে বাংলাদেশে যুব উৎসবে যোগ দেওয়ার জন্য সার্ক দেশগুলোর তরুণদের আমন্ত্রণ জানান। প্রধান উপদেষ্টা বলেন, সার্কের মূল উদ্দেশ্য হলো এই অঞ্চলের মানুষকে একত্রিত করা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, সংস্কার শেষ করে নির্বাচন দিতে চায় অন্তর্বর্তী সরকার। তিনি বলেন, সংস্কারের ব্যাপারে বদ্ধপরিকর সরকার, কারণ জুলাই বিপ্লবের মূল চেতনাই সংস্কার। সোমবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে ডক্টর ইউনুস সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্সকে বলেন, তার সরকার নির্বাচনের আগে সংস্কার করতে বদ্ধপরিকর। তিনি বলেন, দেশের পরিস্থিতি স্থিতিশীল হয়েছে, যদিও সমাজের বিভিন্ন গোষ্ঠীর উচ্চ প্রত্যাশা বাস্তবায়নে কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সুইডেনের পূর্ণ সমর্থন রয়েছে বলেও জানান দেশটির রাষ্ট্রদূত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে কঠিন হবে আগামী নির্বাচন। এজন্য দলের নেতাকর্মীদের শুধরে নেওয়ারও আহ্বান জানান তিনি। ময়মনসিংহ ও খুলনা বিএনপির বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সোমবার ময়মনসিংহ ও খুলনা বিএনপি বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই সময় নেতাদের ভুল ত্রুটি থাকলে আগেই শুধরে নিয়ে জনগণের সমর্থন অর্জনের আহ্বান জানান তিনি। কর্মশালায় খুলনা ও ময়মনসিংহ অঞ্চলের বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় রাষ্ট্র কাঠামো মেরামতে দলের 31 দফা তুলে ধরা হয়। আগামী নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। বিএনপির আগামী দিনের ভবিষ্যৎ, আপনি বিএনপিরই হন না কেন, আপনি ছাত্রদলেরই হন না কেন, আপনি যুবদল, স্বেচ্ছাসেবক, কৃষক দল, মহিলা দল, যেই দলের নেতাই হয়ে থাকুন না কেন, আপনাকে মানুষ এক বাক্যে চিনে বিএনপি হিসাবে। কাজেই আমাদের আগামী দিনের আমাদের সকল কিছু এমন হতে হবে যাতে জনগণের সমর্থন আপনার প্রতি থাকে, যাতে জনগণের সমর্থন দলের প্রতি থাকে। বাকি মামলা নিষ্পত্তি শেষে নতুন বছরে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে আশা করছেন দলটির নেতা আমির খসরু। সোমবার রাজধানীতে অপর এক অনুষ্ঠানে মেজর অবসরপ্রাপ্ত হাফিজ বলেন, গ্রেনেড হামলা মামলার রায় নিয়ে কেউ চাইলে পুনঃতদন্তের আবেদন করতে পারেন। বিদেশে থেকে যে এত বড় আন্দোলন করতে পারে নেতৃত্বে, যার নেতৃত্বে উনি সমস্ত জাতিকে সংগঠিত ঐক্যবদ্ধ করেছেন, এই মানুষটার আজকে এখন দেশে নাই, তার
তার অনুপস্থিতি তো আমরা সকলে তো অনুভব করছি, তাই না? তারপর তার উপস্থিতি জাতির কাছে, সকলের কাছে কাম্য, সকলে অপেক্ষা করছে। তার বিরুদ্ধে আমার জানা মতে এখনো 4টি মামলা রয়েছে। আমাদের নেতাকর্মীরা অত্যন্ত উল্লসিত যে তার দেশে ফেরার পথ অনেক সুগম হয়েছে। আমরা আশা করি অতি অল্প সময়ের মধ্যে এই মামলাগুলো নিষ্পত্তি হলে তিনি আসবেন এবং অবশ্যই আগামী নির্বাচনের আগে তো তাকে আমরা চাই। দেশকে স্থিতিশীল রাখতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার ঝালকাঠিতে ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় পতিত স্বৈরাচারের দোসররা দেশকে অস্থিতিশীল করার নানামুখী ষড়যন্ত্র করে যাচ্ছে বলেও জানান তিনি। জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়। যে মিলেমিশে ফুলের বাগানকে সবাই আমরা সাজাবো ইনশাআল্লাহ। আমরা আর কেমন বাংলাদেশ চাই? আমরা ওই বাংলাদেশ চাই যেই দেশের কোর্ট কাছারি, অফিস আদালত, মিল, সেক্টর, ইন্ডাস্ট্রি, কর্পোরেশন, স্বায়ত্তশাসিত শাসিত প্রতিষ্ঠান কোথাও গিয়ে আপনি লাঞ্ছিত হবেন না, অপমানিত হবেন না। শ্রমিক তার ঘামের অধিকার পাবে, মূল্য পাবে। কৃষক তার মাঠে যে ফসল ফলায় তার মর্যাদা পাবে। অফিসার কর্মচারী আল্লাহকে ভয় করে কলম চালাবে। বিচারকের আসনে বসে মানুষের উপরে জুলুম করবে না। আমরা সেই বাংলাদেশ চাই। দুদিন কাজ না করলে একজন ব্যক্তি দরিদ্র সীমার নিচে চলে আসবে। এমনই দারিদ্র্য বিমোচন ব্যবস্থা রেখে গেছে আওয়ামী লীগ সরকার। দালিলিক প্রমাণে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটি। সোমবার পরিকল্পনা কমিশনে ব্রিফিংয়ে কমিটি বলছে এলডিসি উত্তরণ বিষয়েও ভুল বয়ান দেওয়া হয়েছে। অর্থনীতি সংস্কারে এখনও একটি গোষ্ঠী বাধা দিচ্ছে বলে জানান কমিটি প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। যারা আন্দোলন সংগ্রামে ছিলেন সেই রকম মানুষদের আমরা প্রথম ডেকে প্রথম আলোচনাটা তাদের প্রত্যাশাটা বোঝার চেষ্টা করেছি এবং সেটাও খুবই একটা সেই অভিজ্ঞতাটাও খুবই মনে রাখার মতো আর কি। সেই কিভাবে তারা শিক্ষা খাতের উপর জোর দিয়ে, কর্মসংস্থানের উপর জোর দিয়ে আলোচনা করেছিল। এই শিক্ষার মানসম্পন্ন শিক্ষা এবং শোভন কর্মসংস্থান, এই দুটো বিষয় তাদের আলোচনার ভিতরে খুব বড়ভাবে এসেছিল। অন্যান্য সংস্কারের আলোচনাও তারা সেই দিন এনেছিলেন। দুই একটি পরিসংখ্যান আমরা পুনর্বিবেচনা করছি যে বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয়েছে, সেগুলি তারা সঠিকভাবে দিয়েছে কিনা, অথবা তাদের আবার নতুন পরিসংখ্যান আসলো কিনা। প্রত্যেক দিনই তো নতুন নতুন হিসাব হচ্ছে, তো সেইগুলি আমরা এটা দেখার চেষ্টা করছি। 12 জন লোকের হাতে লেখা হয়েছে। 12 জন না, আসলে তো 20 জন হবে, কারণ আমার সহকর্মীরা ছিলেন লেখার ভিতরে। সেহেতু বিভিন্ন হাতে লেখাও হয়েছে, বিদেশি ভাষায় লেখা হয়েছে। এটার কিছু সম্পাদনার প্রয়োজন করবে, আমরা সেই সম্পাদনাটাও করব। এই পুরো কাজটা আগামী 1 মাসের ভিতরে আমরা শেষ করে এটাকে ছাপিয়ে বের করার চেষ্টা করব। ভোটারের হালনাগাদ তালিকা 2025 সালে 2 মার্চ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। চূড়ান্ত তালিকা প্রকাশের পর যারা বাদ পড়েছে তাদের তথ্য বাড়ি বাড়ি গিয়ে নেওয়া হবে বলে জানান তিনি। এছাড়া নতুন ভোটারদের আগাম তথ্য নেওয়া হবে। সোমবার নতুন নির্বাচন কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়। বছরের হালনাগাদ যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে যাবে। আপনারা জানেন যে 1 জানুয়ারিতে যে ডাটাটা হয়, সেই ডাটাটা 2 জানুয়ারি থেকে শুরু করে 2 মার্চ পর্যন্ত আমরা বিভিন্ন শুনানি ইত্যাদি সম্পন্ন করে 2 মার্চে খসড়া প্রণয়ন করি। সো আমাদের 2025 সালে 2 মার্চে খসড়া প্রণীত হয়ে যাবে। যারা বাদ পড়লো, আমরা চাই যে তারা আমাদের ভোটার তালিকায় সন্নিবেশিত হোক। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করব। আবু সাইদ হত্যার ঘটনায় দায়ের করা মামলার শুনানি দ্রুতই শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার রংপুরে আবু সাইদের পরিবারের সঙ্গে দেখা করে কথা বলেন তিনি। সকালে জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদের পরিবারের সঙ্গে দেখা করতে যান উপদেষ্টা। এ সময় তিনি সবার খোঁজ খবর নেন। পরে আবু সাইদের কবর জিয়ারত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ইসকন নিষিদ্ধের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত হয়নি। দেশের মানুষকে ধৈর্য ধরে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়নি জানিয়ে প্রতিবেশী দেশ মিথ্যা রটাচ্ছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 3 জন আসামি গ্রেপ্তার হয়েছে এবং এই মামলাটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা
শুনানি শুরু করব এবং অন্যান্য যে আসামিরা ঘুরে বেড়াচ্ছে তাদের যদি আপনারা আইডেন্টিফাই করতে পারেন এবং আমার পুলিশ আইডেন্টিফাই করতে পারে তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে। পার্শ্ববর্তী দেশের মিডিয়া আমগো সম্বন্ধে অনেক মিথ্যা প্রচার করে, যেটা একমাত্র আপনারাই এটা করতে পারেন, কাউন্টার করতে পারেন, যেহেতু আপনারা সত্যি ঘটনা প্রকাশ করে এদের এই মিথ্যা প্রচারটাকে আপনারা মিথ্যাটাকে বন্ধ করে দিতে পারেন। বাংলাদেশের চাইতে অসাম্প্রদায়িক দেশ উপমহাদেশে আর নেই বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। সোমবার বরিশালে মেরিন একাডেমিতে ক্যাডেটদের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে সাংবাদিকদের একথা জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ ভারত বিরোধী নয়, যতটুকু ভুল বোঝাবুঝি হয়েছে তা দূর করে বন্ধুত্ব বজায় রাখার চেষ্টা চলছে বলেও জানান নৌ উপদেষ্টা। এর আগে ক্যাডেটদের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দেন তিনি। বরিশাল মেরিন একাডেমি তৃতীয় ব্যাচে 53 জন ক্যাডেট প্রি সি কোর্স ট্রেনিং সম্পন্ন করেছেন। বাংলাদেশের চাইতে অসাম্প্রদায়িক দেশ এই সাবকন্টিনেন্টে উপমহাদেশে নেই। ভারতের মতো একটা বন্দিপ্রতিম দেশের সাথে আমাদের সম্পর্ক ভালো হওয়ার কথা। আমরা সমুদ্রে বলি, নদীতে বলি, সব কিছুতে আমরা শেয়ার করছি এবং এদেশের মানুষ কিন্তু ভারত বিরোধী নয়। তাই আমরা আশা করি যে আমাদের সাথে যতটুকু মিসআন্ডারস্ট্যান্ডিং আছে এটা দূর হবে। 15 আগস্টকে জাতীয় শোক দিবস ও ছুটি ঘোষণা সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। সোমবার আপিল বিভাগ থেকে আদেশ দেওয়া হয়। এছাড়া জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের রায় বাতিল চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার দিনটি 15ই আগস্ট জাতীয় শোক দিবস এবং সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। পরে 2002 সালে বিএনপির নেতৃত্বে 4 দলীয় জোট সরকারের মন্ত্রিসভায় জাতীয় শোক দিবস এবং সরকারি ছুটির সিদ্ধান্তটি বাতিল করা হয়। এর বিরুদ্ধে 2008 সালের 27 জুলাই আওয়ামী লীগ সমর্থিত 3 জন আইনজীবী রিট করলে হাইকোর্ট বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের মন্ত্রিসভার সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে রায় দেন। এরপর থেকে 15ই আগস্ট জাতীয় শোক দিবস পালন এবং সরকারি ছুটির সিদ্ধান্ত বহাল হয়। সম্প্রতি হাইকোর্টের ওই রায় স্থগিত চেয়ে আপিলের আবেদন করে রাষ্ট্রপক্ষ। এছাড়া জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ও বাতিল চাওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী শুনানি রোববার। গুমের অভিযোগে র্যাবের সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনের পরবর্তী হাজিরা 20 ফেব্রুয়ারি ঠিক করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার 11টার দিকে তাদের হাজির করা হলে এই আদেশ দেওয়া হয়। গত 28 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 2 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের হাজির করার নির্দেশ দিয়েছিলেন। ওই দিন শুনানি শেষে প্রসিকিউটর গাজী MH তামিম জানিয়েছিলেন, সাবেক 2 র্যাব কর্মকর্তার বিরুদ্ধে গুম ও নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এর ভিত্তিতেই ট্রাইব্যুনালে 2টি আবেদন করা হয়। মাগুরায় 4 মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মেহেদী হাসান রাব্বির মরদেহ। হত্যা মামলার তদন্ত করতে রাব্বির মরদেহ তোলা হয়েছে বলে জানিয়েছেন তার পরিবার। সোমবার রাব্বির গ্রামের বাড়ি মাগুরার বরুণা তৈল কবরস্থান থেকে সিআইডির তত্ত্বাবধানে মরদেহ তোলা হয়। পরে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় 250 শয্যা হাসপাতাল মর্গে। এর আগে গত 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা খুলনা মহাসড়কের বাস স্ট্যান্ড এলাকায় গুলিতে নিহত হন রাব্বি। পরে 13 আগস্ট মাগুরা সদর থানায় 13 জনের নাম উল্লেখ সহ 150 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন রাব্বির ভাই ইউনুস আলী। জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রায় 4 সপ্তাহের মধ্যে প্রশাসক নিয়োগ দিয়ে নির্বাচন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার বায়রার নির্বাচন সংক্রান্ত রুল নিষ্পত্তি করে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ বাণিজ্য সচিবের প্রতি এই নির্দেশ দেন। আগামী 24 নভেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করে তফসিল ঘোষণা করে বায়রা। পরে এই তফসিল চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন বায়রার সদস্য ও খন্দকার রিক্রুটিং এজেন্সির মালিক খন্দকার আবু আশফাক। সে রিটের শুনানির পর গত 5 নভেম্বর নির্বাচন 6 মাসের জন্য স্থগিত করার পাশাপাশি তফসিলের বৈধতা প্রশ্নে রুল জারি করেছিলেন হাইকোর্ট।
47তম বিসিএস পরীক্ষার আবেদন ফি ও মৌখিক পরীক্ষার নম্বর কমিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিসিএস মৌখিক পরীক্ষার নম্বর 200 থেকে 100 কমিয়ে 100 করা হয়েছে, আর আবেদন ফি 700 টাকার পরিবর্তে 350 টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে 28 নভেম্বর 47তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। সেখানে আবেদন ফি আগের মতো 700 টাকা নির্ধারণ করা হয়, আর ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ধরা হয় 100 টাকা। তবে এর কয়েক ঘন্টা পর আবেদন ফি কমানোর ঘোষণা দেয় পিএসসি, যা মন্ত্রণালয়ের অনুমোদনের পর চূড়ান্ত হয়। 47তম বিসিএস এর মাধ্যমে 3487টি ক্যাডার ও নন ক্যাডারের 201টি পদে নিয়োগ দেওয়া হবে। আগামী 10 ডিসেম্বর সকাল 10টা থেকে শুরু হবে আবেদন, চলবে 31 ডিসেম্বর 11:59 পর্যন্ত। এবার সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ বয়স 32 বছর বয়স সীমা আবেদন করতে পারবেন। ফ্যাসিবাদের সমর্থন না করায় পতিত সরকারের আমলে অনেক সাংবাদিককে কল্যাণ ট্রাস্টের সহায়তা দেওয়া হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ। অনুদান পাওয়ার যোগ্য প্রকৃত সাংবাদিকরা কল্যাণ ট্রাস্টের সহায়তা পাবেন বলেও জানান তিনি। সোমবার দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুদানের চেক বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগের 20 জন সাংবাদিক এবং প্রয়াত সাংবাদিক পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক দেওয়া হয়। সাংবাদিকদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি, প্রবীণ সাংবাদিকদের ভাতা ও বীমা সুবিধার আওতায় আনার কাজ চলছে বলেও জানান কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ। প্রবীণ সাংবাদিকদের মাসিক ভাতার আওতায় আনার জন্য আমরা নীতিমালা প্রণয়নের কাজ করছি। আমি আশা করছি আগামী অর্থ বছর থেকে, অর্থাৎ আগামী জুলাই থেকে এই ভাতার কার্যক্রমটা আমরা সীমিত আকারে হইলেও শুরু করতে পারবো, এবং প্রাথমিকভাবে এটা আমরা 70 ঊর্ধ্ব দিয়ে শুরু করার কথা চিন্তা করছি, কারণ আমাদের অ্যাবিলিটির একটা ব্যাপার আছে। যদি পরবর্তীতে এই বয়সটা আরো ধীরে ধীরে আমরা কমিয়ে এনে 65 বা 60 পর্যন্ত যদি আনা যায়। আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান বলেছেন, হিন্দুত্ববাদী ভারত বর্তমানে সংখ্যালঘু কার্ড খেলার অপচেষ্টা চালাচ্ছে। সোমবার ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর মুক্ত মঞ্চে বাবরি মসজিদ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের সংখ্যালঘুরা যে বিশ্বের যে কোনো দেশের সংখ্যালঘু নাগরিকদের তুলনায় নিরাপদের সাথে আছে। বাংলাদেশে হিন্দু নাগরিকদের সংখ্যা 8%। গত 5টি বিসিএসে পুলিশ বাহিনীতে শতকরা 20% হিন্দু ধর্মাবলম্বীরা চাকরি পেয়েছে। এর বিপরীতে ভারতে মুসলিম জনসংখ্যা 15% আর সরকারি চাকরি পায় মাত্র 2.5%। আলেম ওলামারা তাদের বক্তব্যে হিন্দু নাগরিকদের নিরাপত্তা দেওয়ার কথা বলে যাচ্ছেন অব্যাহতভাবে। আর উল্টো দিকে ভারতের তথাকথিত হিন্দু সাধুরা প্রকাশ্যে মুসলমানদের হত্যা করায় দাবি জানায়। হাসিনার ফ্যাসিবাদের পতনের সাথে সাথে ভারতীয় হেজেমনিরও বাংলাদেশের পরাজয় শুরু হয়েছে। এটা তাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব হচ্ছে না বলেই 5ই আগস্টের পর থেকে তারা নানা রকম ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, এবং বর্তমানে যে ষড়যন্ত্র চালাচ্ছে সেটা আপনারা সবাই অবহিত আছেন, যে তারা সংখ্যালঘু কার্ড খেলবার অপচেষ্টা করে যাচ্ছে। ভারতীয় আধিপত্যবাদের প্রতিবাদ, ইসকন নিষিদ্ধ আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকাণ্ডে চিন্ময় কৃষ্ণকে আসামি করার দাবিতে সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সোমবার চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে এই সমাবেশ করেন তারা। এই সময় বক্তারা বলেন, সাধারণ হিন্দুদের ব্যবহার করে আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করে তুলতে চাইছে, তাই এই বিষয়ে সবাইকে সতর্ক থেকে ষড়যন্ত্রের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান। এই সময় ভারতীয় গণমাধ্যম ও সে দেশের রাজনৈতিক নেতাদের বক্তব্যের প্রতিবাদ জানান তারা। জাতীয় ঐক্যের মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদ প্রতিহত করে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার দাবিও জানানো হয় সমাবেশ থেকে। সমাবেশ শেষে জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ থেকে কাজীর দেউরি পর্যন্ত বিক্ষোভ মিছিলে অংশ নেন হেফাজতের নেতাকর্মীরা। জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কে মানুষের অনুধাবন শানিত করতে বাংলাদেশ পুনর্জন্ম 36 জুলাইয়ের পথে শীর্ষক চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশি জার্নালিস্ট ইন ইন্টারন্যাশনাল মিডিয়া BJIM।
সোমবার গুলশানের ইএমকে সেন্টারে সংগঠনটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 10 দিন ব্যাপী এই চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে এসে নিহত সাংবাদিক দম্পতি সাগর রুনির সন্তান মাহির সারার মেঘ বলেন, এ ধরনের আয়োজন মানুষের মাঝে জুলাই বিপ্লবকে জাগ্রত রাখবে। আয়োজন নিয়ে বিজিএম এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক স্যাম জাহান বলেন, ছাত্রদের আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস বদলে সময়কে তুলে ধরা হয়েছে প্রদর্শনীর মাধ্যমে। সবই দেখছি আমরা, বলতে গেলে অনেকগুলো ছবি আমরা অনলাইনে দেখছি, কিন্তু আমরা এই ছবিগুলোর যে আসল কাহিনী এখানে কারা তুলেছে এরাও আছে, এখানে ভিতরে হচ্ছে আরো কি কি ধরেন যে ছবি তোলার সময় কি কি হয়েছে, মানে কি কি বাধা বা কি কি কিরকম এনভায়রনমেন্ট ছিল ক্যামেরার পিছে, এগুলো কিন্তু ওরা আর কি এটা বলেছে। প্রদর্শনীর মাধ্যমে আমরা ক্যাপশনলেস ছবিগুলো টাঙিয়েছি এই কারণে যেন যারাই দর্শক যারা এগুলো দেখতে আসবেন তারা যেন নিজেদের মতন করে, নিজেদের বোধ বুদ্ধি ব্যবহার করে তারা নিজেদের মতন করে জিনিসগুলো তারা অনুধাবন করতে পারেন। চট্টগ্রামে 4 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ফার্নিচার মেলা, চলবে 9 ডিসেম্বর পর্যন্ত। নগরীর জিইসি কনভেনশন সেন্টারে বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি চট্টগ্রামের উদ্যোগে এই মেলা আয়োজিত হবে। সোমবার সংবাদ সম্মেলনে কথা জানান আয়োজকরা। সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে মেলা। এবারের মেলায় মোট 28টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। দেশীয় ফার্নিচার শিল্পকে এগিয়ে নিতে এমন উদ্যোগ বলে জানান আয়োজকরা। মেলার ক্রেতাদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। জরিমানাহীন আয়কর রিটার্ন জমার সময়সীমা 31 ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর পাশাপাশি এবারই প্রথম কর অঞ্চলগুলোতে মেলার পরিবেশে রিটার্ন জমা নেওয়া ও তথ্য সেবা মাসেরও সময় 1 মাস বাড়িয়েছে রাজস্ব বোর্ড। যেটা 28 তারিখ ছিল বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে অফিসিয়ালি আমাদের এই 30 তারিখের কার্যক্রম আমরা হয়তো ক্লোজ করে দিতাম, বাট রবিবারেও আমার কমিশনার স্যারের পক্ষ থেকে এটা চালু রাখার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার রাতে আমাদের আবার জানানো হয় অফিসিয়ালি যে আমাদের মেলা এক্সটেন্ড করা হয়েছে এবং এটা পুরো ডিসেম্বর মাস জুড়ে আমরা একইভাবে নভেম্বরের মতো করদাতাদেরকে তথ্য এবং সেবা কেন্দ্রে যেভাবে চালু ছিল সে একইভাবে সেবা দিতে থাকব। ডেঙ্গুতে ঢাকা সিটি কর্পোরেশনের 20 থেকে 40 বছর বয়সীদের মৃত্যু বেশি। হাসপাতালে দেরিতে আসায় এবং জনসচেতনতার অভাবে শীত মৌসুমেও ডেঙ্গুতে মৃত্যু কমছে না বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। সকালে মহাখালীর স্বাস্থ্য ভবনে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। অধিদপ্তর আরও জানায়, ঢাকায় বহুতল ভবনে সবচেয়ে বেশি এডিসের লার্ভা পাওয়ায় ঢাকা সিটির বাসিন্দারা বেশি আক্রান্ত হচ্ছে। ডেঙ্গুতে সচেতনতা বাড়াতে প্রচারণা জোরদার করা দরকার। সেই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে কোনো গাফুলতি সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। চলতি বছর এখন পর্যন্ত 67 জন চিকুনগুনিয়ায় ও জিকা ভাইরাসে 11 জন আক্রান্ত হয়েছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। যারা বাংলাদেশকে ভারতের একটি রাজ্য হিসেবে দেখতে চায় তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সার্বভৌমত্ব আন্দোলনের নেতাকর্মীরা। সোমবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সম্প্রতির বাংলাদেশ শিরোনামে এক জনসভায় এ হুঁশিয়ারি দেন তারা। বর্তমান সরকারকে আইন মেনে যত দ্রুত সম্ভব শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করার দাবি জানানো হয় জনসভা থেকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 4 কর্মকর্তা ও কর্মচারীর সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার এবং শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুর সাথে জড়িত অটোরিকশা চালকের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার নতুন রেজিস্ট্রার ভবনের সামনে অফিসার কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়নের সদস্যবৃন্দরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় কর্মকর্তারা জানান, আফসানা করিম রাচির মৃত্যুতে 4 জনকে বহিষ্কার করা হয়েছে। সেই বহিষ্কৃতর আদেশ প্রত্যাহার করতে হবে। যদি আদেশ প্রত্যাহার করা না হয় তাহলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেন, দ্রুত সময়ের মধ্যে তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে সমস্যার সমাধান করা হবে। নানা কর্মসূচির মধ্য দিয়ে পার্বত্য 3 জেলায় পালন করা হচ্ছে পার্বত্য শান্তি চুক্তির 27তম বর্ষপূর্তি। সোমবার বান্দরবনে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে ইনস্টিটিউটের হলরুমে কেক কেটে উদযাপিত হয় পার্বত্য শান্তি চুক্তির 27তম বর্ষপূর্তি। অনুষ্ঠানে বান্দরবন সেনা অঞ্চলের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদি হাসান ও জেলার পুলিশ সুপার সহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক
থানজামা লুসাই উপস্থিত ছিলেন। একইভাবে খাগড়াছড়ি ও রাঙামাটিতেও নানা অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে শান্তি চুক্তির ২৭তম বর্ষপূর্তি। বিদেশের খবর। কৃষক আন্দোলনে আবার উত্তাল ভারত। ৫ দফা দাবিতে সোমবার বেলা ১২টার দিকে দিল্লির পার্লামেন্ট ভবনের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন তারা। এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় বেলা ১২টার দিকে কৃষকদের যাত্রা শুরু হলো। আগে দিল্লি সংলগ্ন সকল এলাকায় নিরাপত্তা জোরদার করে প্রশাসন। সীমান্ত বন্ধ করা, অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং চেকপোস্ট বসানো সহ নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। যান চলাচল ও পণ্য পরিবহনের পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে অনেক সড়ক মহাসড়কে। আগ্রা, আলিগড় সহ ২০ জেলার কৃষকরা পায়ে হেঁটে এবং ট্রাক্টর নিয়ে যোগ দেবেন আন্দোলনে। নতুন কৃষি আইনের অধীনে আর্থিক সুবিধা ও ক্ষতিপূরণের দাবিতে সরকারকে চাপ দিতে এই বিক্ষোভ হবে বলে রোববার জানান ভারতীয় কিষাণ পরিষদের নেতা সুখবীর খালিফা। আরব সাগর এবং এডেন উপসাগরে মার্কিন সামরিক বাহিনীর ৩টি সরবরাহকারী জাহাজ ও একটি ডেস্ট্রয়ার লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানপন্থী ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। রোববার চালানো এসব হামলায় ১৬টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ছাড়াও ড্রোন ব্যবহার করা হয়েছে বলে নিশ্চিত করেছে হুতি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারেয়া। হামলা সফল হয়েছে বলেও দাবি করেছেন হুতি মুখপাত্র। গাজায় আগ্রাসন শেষ না হওয়া পর্যন্ত ইসরায়েল এবং তাদের মিত্রদের ঘোষিত সামুদ্রিক অবরোধ অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এমনকি এ আওতায় তাদের নৌযান লক্ষ্য করে অভিযান জোরালো করারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কুয়েতে অনুষ্ঠিত জিসিসি শীর্ষ সম্মেলন অবিলম্বে গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে উপসাগরীয় দেশগুলো। এদিকে গাজার উত্তর ও দক্ষিণ দুই দিকে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। জিসিসির ৪৫তম শীর্ষ সম্মেলনের এক বিবৃতিতে গাজার বাসিন্দাদের মৌলিক চাহিদা মেটাতে প্রয়োজনীয় মানবিক সহায়তা দেওয়ার আহ্বান জানায় সদস্য রাষ্ট্রগুলো। ইসরায়েলের দখলদারিত্বের তীব্র নিন্দা জানিয়ে কুয়েতের আমির বলেন, ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। এদিকে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। উত্তরে জাবালিয়া ও দক্ষিণে আবাসন আল কাবিরা শরণার্থী শিবিরে একযোগে চলছে হামলা। টানা প্রায় ১৪ মাসের যুদ্ধে প্রাণ গেছে ৪৪,০০০-এরও বেশি ফিলিস্তিনির। স্বাধীনতার ৫৩তম বার্ষিকী পালন করেছে সংযুক্ত আরব আমিরাত। এবার ঈদ উল ইত্তেহাদ হিসাবে দিনটি উদযাপন আমিরাতবাসীর। স্বাধীনতা ও জাতীয় দিবস ঘিরে অপরূপ সাজে সেজেছে আমিরাতের ৭টি শহর। আবুধাবি, দুবাই, শারজা, আজমান সহ দেশটির প্রধান সড়কে জাতীয় পতাকার পাশাপাশি শোভা পাচ্ছে রং বেরঙের তোরণ। উৎসবমুখর পরিবেশে বিরাজ করছে পুরো আমিরা জুড়ে। নেচে গেয়ে আনন্দ উৎসবে মেতেছেন বাসিন্দারা। স্বাধীনতার ৫৩তম বার্ষিকীতে আরব আমিরাতে চলছে ৪ দিনের সাপ্তাহিক ছুটি। দিবসটি উপলক্ষে প্রায় ৫,৫০০ বন্দী মুক্তি দিয়েছে সরকার, যার অধিকাংশ প্রবাসী। অধিনায়ক মেহেদী মিরাজকে নিয়ে আশাবাদী তানজিদ হাসান তামিম। একই সঙ্গে জাতীয় দলের এই ওপেনার মনে করেন, সবাই নিজের সেরাটা দিতে পারলে ওয়ানডে সিরিজ ভালো করা সম্ভব। প্রত্যাশা তো সবসময় থেকে ভালো কিছু করার। তো আমি যেটা মনে করি যে যদি আমরা ভালো শুরু করতে পারি, সিরিজটা প্রথম ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট। যদি আমরা ভালো একটা জয় দিয়ে শুরু করতে পারি, তাহলে এই ফ্লোটা আমাদের মানে সিরিজ শেষে বুঝতে পারবো যে কোথায় যাচ্ছে। তো আমরা ওয়ার্ল্ড কাপ খেলছি ওখানে, তো মানে ভালো করারই লক্ষ্য থাকবে। চেষ্টা করবো যাতে শুরুটা আমাদের ভালো করতে পারি। আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে ৩ ম্যাচে টি-২০ সিরিজে খেলবে বাংলাদেশ নারী দল। এই সিরিজের প্রথম ২ ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চোটের কারণে দলে নেই সাথী রানী, আর তার জায়গায় ফিরেছেন শারমিন আক্তার সুপ্তা। তাছাড়া দলে জায়গা হারিয়েছে দিশা বিশ্বাস, তার জায়গায় ফিরেছে বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা। বিশ্রাম দেওয়া হয়েছে মারুফা আক্তার ও সুলতানাকে। এই দুজনের পরিবর্তে দলে ডাকা হয়েছে জান্নাতুল সুমনা ও ফারিয়া তৃষ্ণাকে। সিরিজের প্রথম ম্যাচ আগামী ৫ ডিসেম্বর, দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ৭ ও ৯ ডিসেম্বর। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekon.tv। এখন টেলিভিশনের ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon। আর এখন টেলিভিশনের ইউটিউব দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।